হাই, আমি অক্ষয় ধন্ডা, কনসালট্যান্ট অর্থোপেডিক ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। আর যদি আপনি ৩০ বা ৪০-এর দশকের একজন পুরুষ হন, যার হাঁটু বারবার দুর্বল হয়ে পড়ছে এবং আপনি নিশ্চিত নন যে এই অবস্থায় জোর করে চালিয়ে যাবেন নাকি কিছু করবেন, তাহলে আজ আমি পুরুষদের হাঁটুর ব্যথা ও হাঁটু প্রতিস্থাপন নিয়ে সব প্রশ্নের উত্তর দিচ্ছি। চলুন শুরু করি। দিল্লির অর্জুন কাপুর ওয়েডেতে জিজ্ঞাসা করেছেন, ডাক্তার, আমার বয়স ৩৭। আমি সপ্তাহে ৩ দিন ওয়ার্কআউট করি। আমার এক্সরেতে বলা হয়েছে গুরুতর আর্থ্রাইটিস। এর মানে কি এখনই আমার হাঁটু প্রতিস্থাপন সার্জারি দরকার? অবশ্যই না, স্বয়ংক্রিয়ভাবে নয়। ভারতীয় পুরুষরা প্রায়ই একটা খারাপ চক্রে আটকে পড়েন। জিম, ব্যথা অস্বীকার, ব্যথানাশক, আরও চাপ, আর সেই চাপ চলতেই থাকে। এক্সরেতে গুরুতর শব্দটা কার্টিলেজ ক্ষয় দেখায়, কিন্তু কখন সার্জারি হবে সেটা নির্ধারণ হয় বাস্তব জীবনের কার্যক্ষমতার ওপর। আর্থ্রাইটিসকে ভাবুন যেন ইঞ্জিনের ভেতরে ক্ষয় হয়ে যাওয়া একটা বেয়ারিং এর মতো। এটা শুধু খসখসে হওয়া নয়, এটা জয়েন্টের ভেতর দিয়ে বল কিভাবে চলাচল করে সেটার ধরন বদলাতে শুরু করে। কিন্তু আপনি তো শব্দ শুনেই ইঞ্জিন বদলে ফেলেন না, তাই তো? আপনি তখনই ইঞ্জিন বদলান যখন ঠিকঠাক মেরামতের পরেও সমস্যা আপনার জীবন আটকে দেয়। টোটাল নি রিপ্লেসমেন্ট সাধারণত তখনই বিবেচনা করা হয় যখন ব্যথা প্রতিদিন হয়, রাতেও এবং বিশ্রামের সময়ও। হাঁটা ও সিঁড়ি ওঠানামা বড় বাধা হয়ে দাঁড়ায় যখন আপনি সত্যিকারের কনজারভেটিভ প্ল্যান চেষ্টা করেছেন। শক্তি বাড়ানো, ওজন কমানো, দৈনন্দিন কাজকর্মে পরিবর্তন, ওষুধের কৌশল এবং ইনজেকশন যখন বিকৃতি বা অস্থিরতা বাড়তে থাকে। এবং এখানে পুরুষদের জন্য একটু ভিন্নতা আছে। অনেক পুরুষ ব্যথা সহ্য করে জোর করে ওয়ার্কআউট চালিয়ে যান, ইগো লিফটিং, লেগ প্রেস আর স্কোয়াট করেন। এটা আসলে উপসর্গ আরও বাড়িয়ে দিতে পারে, কারণ দুর্বল হিপ ও কোয়াডস খারাপ ফর্মের সঙ্গে মিলিয়ে হাঁটু জয়েন্টে চাপ বাড়িয়ে দেয়। আপনার হাঁটু বদলানো হয় জীবনবধি চলা ব্যথা ও অক্ষমতার জন্য, শুধু এক্সরেতে গুরুতর দেখালেই নয়। বেঙ্গালুরুর রোহিত নায়ার এটা ওয়েডেডে পোস্ট করেছিলেন, আর এই শব্দটা অনেককেই বিভ্রান্ত করে। আসলে এন্ড-স্টেজ আর্থ্রাইটিস কি? এটা কি সত্যি হাড়ের ওপর হাড় ঘষা বোঝায়? কখনো কখনো, কিন্তু সবসময় নয়। এন্ড-স্টেজ মানে হাঁটুর মসৃণ কার্টিলেজ স্তর নষ্ট হয়ে গেছে, আর জয়েন্টটা যান্ত্রিক ও জৈবিকভাবে অস্থিতিশীল হয়ে পড়ে। এবার একটু গভীরভাবে দেখা যাক। কার্টিলেজ নষ্ট হলে কুশনিং কমে যায়, নিচের হাড়ে চাপের পরিবর্তন দেখা দেয়, এতে ব্যথা আরও বাড়ে। জয়েন্টের আস্তরণ অর্থাৎ সিনোভিয়াম জ্বালা ও ফোড়া ভাব ধরে। হাঁটুর অক্ষ বদলাতে শুরু করে, যেমন বাউলেক বা নকনি, ফলে একদিকে বেশি চাপ পড়ে। ভারতীয় পুরুষদের ক্ষেত্রে এন্ড স্টেজ আরও আগে হতে পারে। পুরনো স্পোর্টস ইনজুরি যেমন মেনিসকাস যেগুলো উপেক্ষা করা হয়েছে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা, গুদাম ঘরের কাজ, পুলিশ বা ডিফেন্সের ড্রিল, ডেলিভারি জব, আর কেন্দ্রীয় স্থূলতা ও মেটাবলিক সমস্যার উচ্চ হার, ইভেন যারা দেখতে ফিট তাঁদের মধ্যেও, এসব কারণেও এন্ড স্টেজ তাড়াতাড়ি হতে পারে। আর্থ্রাইটিসের ব্যথা শুধু হাড়ের সাথে হাড় ঘষা নয়, বরং এতে লোড, প্রদাহ, অক্ষের পরিবর্তন আর পেশির দুর্বলতা সব একসাথে কাজ করে। মুম্বাইয়ের বিক্রম শেঠি ওয়েডেটে এই প্রশ্নটা করেছেন, আর এটা অনেক সময় উঠে আসে, বিশেষ করে অ্যাক্টিভ পুরুষদের মধ্যে। আমি বয়স ৪২ আর উইকেন্ডে ক্রিকেট আর ফুটবল খেলি। কেন কম বয়সী পুরুষদের হাঁটুর রিপ্লেসমেন্ট সার্জারি হচ্ছে? এটা কি ৬০-এর ওপর বয়সীদের জন্য নয়? দেখুন, ৫০-এর নিচে যেসব পুরুষেরা গুরুতর ক্ষতিতে পৌঁছান, তাদের সাধারণত একটা গল্প থাকে। সাধারণত চোখের সাথে সময় যোগ হয়। পুরুষদের সাধারণ পথগুলো পুরনো আঁকো ছিঁড়ে যাওয়া, মেনিসকাস ছিঁড়ে যাওয়া, কার্টিলেজে চোট বা ফ্র্যাকচার থেকে হওয়া পোস্ট্রোমাটিক আর্থ্রাইটিস। এই জয়েন্ট ৫ থেকে ১৫ বছরে দ্রুত ক্ষয় হতে থাকে। মিসঅ্যালাইনমেন্ট, যেখানে বাউ লেগ থাকলে হাঁটুর ভেতরের দিকে অতিরিক্ত চাপ পড়ে, ঠিক যেমন বাইকের চাকা বেঁকে গেলে হয়। মেটাবলিক লোড, পেটের চর্বি আর ইনসুলিন রেজিস্ট্যান্স দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি করে, যা জয়েন্টকে আরও সংবেদনশীল করে তোলে এবং সেরে ওঠার গতি কমিয়ে দেয়। আর ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস, যা কমন নয় কিন্তু গুরুত্বপূর্ণ। ইমিউন চালিত ফোলা, যা আগেভাগেই জয়েন্টের ক্ষতি করে। গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি ৫০-এর নিচে হন, তাহলে প্রশ্ন করা উচিত, টোটাল নি রিপ্লেসমেন্ট কি প্রথমেই সেরা সমাধান, নাকি জয়েন্ট বাঁচানোর কোনো বিকল্প আছে? নির্বাচিত পুরুষদের ক্ষেত্রে রিঅ্যালাইনমেন্ট, অস্টিওটমি, লক্ষ্যভিত্তিক রিহ্যাব, ব্রেসিং, ওজন কমানো, এমনকি ইনজেকশনও টোটাল নি রিপ্লেসমেন্টের প্রয়োজন বিলম্বিত করতে পারে। পুরুষদের মধ্যে অল্প বয়সে গুরুতর হাঁটুর সমস্যা সাধারণত চোটজনিত হয়ে থাকে। সেরা সমাধান নির্ভর করে আপনার মূল সমস্যার কারণের উপর। চেন্নাইয়ে সুরেশ আইয়ার রেডিটে এই প্রশ্ন করেছেন, আর এই বিভ্রান্তি খুবই সাধারণ। আমার ইউরিক অ্যাসিডের সমস্যা ও গাউট আছে। আমার হাঁটু মাঝে মাঝে ফুলে যায়। আমি কিভাবে বুঝব এটা আর্থ্রাইটিস, গাউট নাকি লিগামেন্টের চোট? অনেক ভারতীয় পুরুষ ভুলভাবে চিহ্নিত হন। প্রতিটি হাঁটুর ব্যথাকেই আর্থ্রাইটিস বলে ধরে নেওয়া হয়, প্রতিটি ফোলাকে ইউরিক অ্যাসিড বলে ধরে নেওয়া হয়। সংক্ষেপে বিজ্ঞান, গাউট হল স্ফটিকজনিত প্রদাহ। গাউটের আক্রমণ হঠাৎ হয়, গরম, ফুলে যায়, খুব ব্যথা হয় এবং এক জয়েন্ট থেকে আরেক জয়েন্টে চলে যেতে পারে। অস্টিওআর্থ্রাইটিস হল যান্ত্রিক অবক্ষয়।
ব্যথা কাজের সাথে বাড়ে, বিশ্রামের পর শক্ত হয়ে যায়, ধীরে ধীরে বাড়তে থাকে। মেনিসকাস বা লিগামেন্টের চোটে মোচড়ানো, লক হয়ে যাওয়া, আটকে যাওয়া এবং অস্থিরতার সাথে ব্যথা হয়। একজন ভালো ডাক্তার ইতিহাসের ধরন, পরীক্ষা যেমন ফোলা আছে কিনা, জয়েন্ট লাইনে টেন্ডারনেস, স্থিতিশীলতার টেস্ট, অস্টিওআর্থ্রাইটিসের জন্য ওজনবাহী এক্স-রে, ফোলার ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড বা অ্যাসপিরেশন করে স্ফটিক বা সংক্রমণ আছে কিনা দেখে এবং প্রয়োজনে এমআরআইও করান, এসবের মাধ্যমে পার্থক্য করেন। আপনার হাঁটুকে অন্ধভাবে চিকিৎসা করতে দেবেন না। ডায়াগনোসিস বদলালে চিকিৎসা পুরোপুরি বদলে যায়। পুনের নিখিল মেহতা ইউটিউবে মন্তব্য করেছেন, আর স্টেরয়েড ইনজেকশন সম্ভবত এই ক্ষেত্রে সবচেয়ে ভুল বোঝা বিষয়। স্টেরয়েড ইনজেকশন কি হাঁটু প্রতিস্থাপন সার্জারি এড়াতে পারে? অনেক ভারতীয় পুরুষের জন্য ইনজেকশন দ্রুত সমাধান হয়ে ওঠে, কারণ রিহ্যাবের জন্য সময় বের করা তাদের কাছে অসম্ভব মনে হয়। কিন্তু ইনজেকশন কোনো জাদুকরি কার্টিলেজ পুনর্গঠনকারী নয়। স্টেরয়েড ইনজেকশন প্রদাহ কমায়। এটি সবচেয়ে ভালোভাবে ব্যবহার হয় স্বল্প সময়ের জন্য, যাতে ব্যায়াম ও ফিজিও করা যায়। কিছু ক্ষেত্রে জেল বা হায়ালুরোনিক অ্যাসিড লুব্রিকেশন উন্নত করে, কিন্তু ফলাফল মিশ্র। প্লেটলেট রিচ প্লাজমা বা পিআরপি কিছু প্রাথমিক থেকে মাঝারি ক্ষেত্রে আশাপ্রদ, কিন্তু প্রস্তুতির অসঙ্গতির কারণে ফলাফল ভিন্ন হতে পারে। বহির সত্য হল, আর্থ্রাইটিস মানে শুধু গঠন, অ্যালাইনমেন্ট ও ধ্বংস নয়, বরং জীববিজ্ঞান ও প্রদাহ। আপনার হাঁটু যদি গঠনতান্ত্রিকভাবে বিকৃত হয়ে পড়ে থাকে, ইনজেকশন সাময়িকভাবে ব্যথা কমাতে পারে, কিন্তু যান্ত্রিকতা ফিরিয়ে আনতে পারবে না। এবং পুরুষদের বিশেষ দিক হলো, অনেক পুরুষ ইনজেকশন নেওয়ার পরই ভারী স্কোয়াট, দীর্ঘ সাইকেল চালানো, টার্ফ স্পোর্টসে ফিরে যান। এর ফলে ইনজেকশনের উপকার নষ্ট হয় এবং হাঁটু আবার ফুলে ওঠে। ইনজেকশন কিছুটা সময় কিনে দিতে পারে, কিন্তু অবশ্যই সঠিক রিহ্যাব করতে হবে। রিহ্যাব ছাড়া ইনজেকশন কেবল ব্যয়বহুল বিলম্বে পরিণত হয়। কোচির দীপক পিল্লাই ইনস্টাগ্রামে ডিএম করে এটা পাঠিয়েছিলেন, আর এই প্রশ্নটা প্রতিবারই আসে যখন রোবোটিক সার্জারির কথা ওঠে। রোবোটিক হাঁটু প্রতিস্থাপন কি? আমাকে কি অতিরিক্ত টাকা দিতে হবে? এটা কি মানে আমার হাঁটুটা বেশি দিন টিকবে? রোবোটিক্স নির্ভুলতা বাড়াতে পারে, হার্ট কাটার এবং অ্যালাইনমেন্ট আরও ধারাবাহিকভাবে করতে পারে, অ্যালাইনমেন্টের সমস্যা কম হয়। এটাই আসল সুবিধা। কিন্তু দীর্ঘমেয়াদী আরাম শুধু নির্ভুলতার ওপর নির্ভর করে না। এটা নির্ভর করে লিগামেন্ট ব্যালেন্স, সংক্রমণ প্রতিরোধ এবং ব্যথা নিয়ন্ত্রণের ওপর। এগুলোই দ্রুত চলাফেরা, রিহ্যাবের মান, আর আপনার ওজন, শক্তি, অ্যাক্টিভিটি প্যাটার্ন এবং প্রত্যাশা নির্ধারণ করে। পুরুষরা প্রায় এটাকে ভালো গাড়ির মডেল কেনার মতো ভাবেন। টপ মডেল মানেই সেরা ফলাফল। সার্জারি কিন্তু এমন নয়। এখানে ইঞ্জিন বলতে বোঝায় আপনার পেশি, আপনার বিপাকক্রিয়া, আর রিহ্যাবে আপনি কতটা মনোযোগী। তাই বুদ্ধিমানের মতো আপনার সার্জনকে জিজ্ঞেস করতে পারেন, আপনি প্রতি মাসে কতগুলো টোটাল হাঁটু প্রতিস্থাপন করেন? রিহ্যাব প্ল্যানটা কি এবং কে সেটা মনিটর করে? ডায়াবেটিস বা ধূমপায়ীদের ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি কিভাবে কমান? আর আমি যে অতিরিক্ত টাকা দিচ্ছি, সেটা ঠিক কী কারণে? রোবোটিক্স নির্ভুলতা বাড়াতে পারে, কিন্তু এটা আপনার জীবনযাপন, রিহ্যাব আর ঝুঁকির কারণগুলোকে ছাপিয়ে যেতে পারে না। দিল্লির রাহুল শর্মা ইউটিউবে মন্তব্য করেছেন, আর এই ভয় অনেক পুরুষকে সার্জারি নিয়ে ভাবতেই বাধা দেয়। টোটাল হাঁটু প্রতিস্থাপনে আসলে কি প্রতিস্থাপন করা হয়? এটা কি আমার হাঁটুটা পুরোপুরি তুলে ফেলা হয়? আমি চিন্তিত, হয়তো আর জিমে যেতে পারবো না। আপনার পুরো হাঁটুটা তোলা হয় না, শুধু ক্ষয় হয়ে যাওয়া জয়েন্টের পৃষ্ঠতলগুলো নতুন করে তৈরি করা হয়। সহজ অ্যানাটমি। ফিমার মানে আপনার উরুর হাড়ের শেষ প্রান্তে ধাতব ক্যাপ লাগানো হয়। টিবিয়া মানে আপনার পায়ের পাতলা হাড়ে ধাতব বেস লাগানো হয়। এই দুইয়ের মাঝে শক্তিশালী মেডিকেল প্লাস্টিকের লাইনার বসানো হয়, আর সেটাই হয় নতুন গ্লাইডিং সারফেস। কখনো কখনো হাঁটুর ক্যাপও নতুন করে তৈরি করা হয়। কেন আপনি আবার জিমে ফিরতে পারবেন? জয়েন্টটা স্থিতিশীল ও মসৃণ হয়ে যায়, তারপর আপনার পেশিগুলো আবার নিয়ন্ত্রণ ও শক অ্যাবজর্পশনের কাজটা নেয়। কিন্তু টোটাল হাঁটু প্রতিস্থাপনের পর জিম মানে আর অহংকার দেখিয়ে ভার তুলতে যাওয়া নয়। এটা বুদ্ধিমানের মতো ট্রেনিং করা। ভাবুন সাইক্লিং, নিয়ন্ত্রিত স্ট্রেংথ ওয়ার্কআউট, ফর্ম ঠিক করা, ধাপে ধাপে লোড বাড়ানো, না যে সর্বোচ্চ স্কোয়াট বা লাফানো। টোটাল হাঁটু প্রতিস্থাপন একেবারে নিখুঁতভাবে সারফেসিং করার একটি পদ্ধতি। আপনার জিনের ভবিষ্যৎ নির্ভর করে আপনি কিভাবে ট্রেনিং করেন তার উপর, শুধু কি ইমপ্লান্ট আছে তার উপর নয়। হায়দ্রাবাদের আকাশ বর্মা রেডিতে জিজ্ঞেস করেছেন, আর এটা সম্ভবত সবচেয়ে বাস্তবসম্মত প্রশ্ন যা ছেলেরা আমাকে করে। আমি একজন কর্মজীবী মানুষ, আমি বেশি ছুটি নিতে পারবো না। বাস্তবসম্মত টাইম লাইনটা কি? কবে হাঁটতে পারবো, গাড়ি চালাতে পারবো, অফিসে ফিরতে পারবো? এটাই পুরুষদের মূল চিন্তা। আমি পরিবারের উপার্জনকারী সদস্য, আমি হঠাৎ করে উধাও হতে পারি না। সাধারণ টাইমলাইন আর এটা স্বাস্থ্য ও পুনর্বাসনের ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে। দিন 0 থেকে 1 অনেক ক্ষেত্রেই সাপোর্ট নিয়ে দাঁড়ানো ও হাঁটা যায়। দ্বিতীয় সপ্তাহ, বাড়িতে ছোট দূরত্ব হাঁটা, মৌলিক স্বনির্ভরতা স্বাভাবিকভাবেই উন্নত হয়। চতুর্থ থেকে ষষ্ঠ সপ্তাহ, অনেকেই ডেস্কের কাজ শুরু করতে পারেন, যদি যাতায়াত সহজ হয় এবং ব্যথা ও ফোলা নিয়ন্ত্রণে থাকে।
গাড়ি চালানো নির্ভর করে কোনো পাশের হাঁটু এবং হাঁটুর নিয়ন্ত্রণ কতটা ভালো তার উপর। বেশিরভাগেরই কয়েক সপ্তাহ সময় লাগে এবং সার্জনের অনুমতি লাগে। গভীরতর বিজ্ঞানটা কি? সুস্থ হওয়া শুধু ক্ষত সারানো নয়, এটা নিউরোমাস্কুলার পুনরায় শেখা। আপনার মস্তিষ্ককে আবার হাঁটুকে বিশ্বাস করতে হবে, পেশিগুলোকে আবার শক্তি ফিরে পেতে হবে, ফোলাটা কমতে হবে। দুইটা জিনিস পুরুষদের ক্ষেত্রে বিশেষভাবে দেরি করায়। অধৈর্যতা। অতিরিক্ত কিছু করলে ফোলা ও ব্যথা বাড়ে, এতে পিছিয়ে পড়া হয়, আর আসে আমি ঠিক আছি মনোভাব। ফিজিওথেরাপি বাদ দিলে হাঁটু শক্ত হয়ে যায়। আপনি যদি দ্রুত কাজে ফিরতে চান, তাহলে ব্যথা নিয়ন্ত্রণ, প্রতিদিন ফিজিও এবং সঠিকভাবে বাড়িতে প্রস্তুতি নিতে বিনিয়োগ করুন। চেন্নাইয়ের কার্তিক মেনন ইউটিউবে এটা লিখেছিলেন। গুরুত্বপূর্ণ একটা বিষয়, বন্ধুরা, সার্জারির প্রথম 2 সপ্তাহ কতটা ব্যথা হয়, আর কি কি জিনিস সত্যি আমাকে ভয় পাওয়া উচিত। বিপদের লক্ষণগুলো কি কি? শুরুর দিকে ব্যথা থাকবেই, কিন্তু সেটা এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যাতে আপনি হাঁটতে ও প্রতিদিন ব্যায়াম করতে পারেন। ফোলা কয়েক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। কি কি স্বাভাবিক? ফোলা, গরম লাগা, কালশিটে পড়া, ঘুমের ব্যাঘাত এবং ধীরে ধীরে উন্নতি হওয়া, এসব স্বাভাবিক। বিপদের লক্ষণগুলো, এসব উপেক্ষা করবেন না। জ্বরের সঙ্গে কাঁপুনি, ক্ষতস্থান থেকে রস বের হওয়া বা দ্রুত লাল হয়ে যাওয়া, পায়ের পেশিকে ব্যথা বা ফোলা, হঠাৎ শ্বাসকষ্ট বা বুকের ব্যথা, এসব বিপদের লক্ষণ। গভীরতর বিজ্ঞানটা কি? সার্জারি শরীরে প্রদাহ সৃষ্টি করে এবং অস্থায়ীভাবে রক্ত জমাট বাঁধার প্রবণতা বাড়ায়। আপনার ক্ষতস্থল সংক্রমণের জন্য একটি দুর্বল প্রবেশদ্বার। তাই প্রতিরোধ এবং বিপদের সংকেত সম্পর্কে সচেতনতা, এই দুটোই পুরো প্রক্রিয়া এবং পুরুষদের জন্য বিশেষভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় পুরুষেরা উপসর্গের কথা জানাতে দেরি করেন, কারণ অভিযোগ করা তাদের ঠিক মনে হয় না। এভাবেই ছোট ছোট সমস্যা বড় হয়ে যায়। বিপদের সংকেত দ্রুত জানালে আপনার ফলাফল সুরক্ষিত থাকে। এটা এসেছে অনেক পুরুষের কাছ থেকে। রেডিট, ইউটিউব, ইনস্টাগ্রাম, সবাই একই প্রশ্ন করেছে। টোটাল নি রিপ্লেসমেন্টের পর আমি কি স্কোয়াট করতে পারবো, বা ছড়িয়ে বসতে পারবো, ভারতীয় টয়লেট ব্যবহার করতে পারবো, ক্রিকেট খেলতে পারবো, আর প্রতিদিন বাইক চালাতে পারবো? এটাই হলো ভারতীয় এবং পুরুষদের সবচেয়ে বড় প্রশ্ন। আমি প্রতিটা প্রশ্ন আলাদাভাবে ব্যাখ্যা করছি। স্কোয়াট করা আর পা ছড়িয়ে বসা, এটা নিশ্চিত নয়। কিছু পুরুষ আংশিকভাবে সক্ষম হন, কিন্তু গভীরভাবে হাঁটু ভাঁজ করা সীমিত হতে পারে। এটা নির্ভর করে নমনীয়তা, ওজন আর হাঁটুর গঠনের উপর। ভারতীয় টয়লেট দীর্ঘ সময় ধরে গভীরভাবে বসে থাকা অনেকের জন্যই আদর্শ নয়। পশ্চিমা কমোড বা উঁচু সিট বেশি নিরাপদ, বিশেষ করে শুরুতে। ক্রিকেট পরবর্তীতে নিয়ন্ত্রিতভাবে খেলা অনেক সময় সম্ভব হয়। সাধারণ ব্যাটিং আর ফিল্ডিং করা যেতে পারে। দৌড়ানো, হঠাৎ ঘুরে যাওয়া, স্লাইড করা, এসবের ঝুঁকি বেশি। বাইক চালানো সম্ভব, তবে বেশি সময় চালালে শুরুতে হাঁটু ফুলে যেতে পারে। ধীরে ধীরে স্বাভাবিক হওয়া, ফোলা আর শক্তি নিয়ন্ত্রণ করাই মূল বিষয়। জিম করা যাবে, তবে জয়েন্টের প্রতি সচেতন থাকতে হবে। সাইক্লিং, নিয়ন্ত্রিতভাবে পায়ের শক্তি বাড়ানো, হিপ স্ট্রেংথেনিং, অহংকার করে বেশি ওজন নয়। বারবার ধাক্কা লাগা বা লাফানো এড়িয়ে চলুন। এবার একটু গভীরভাবে দেখা যাক। টোটাল নি রিপ্লেসমেন্ট মূলত হাঁটা, সিঁড়ি ওঠানামা, দৈনন্দিন স্বাধীনতা, ভ্রমণ আর কাজের জীবন ফিরিয়ে আনার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু আপনি যদি বেশি বাঁকাতে পারেন, সেটাকে বাড়তি পাওনা ভাবুন, প্রতিশ্রুতি নয়। অনেক সময় পুরুষেরা সাফল্য বিচার করেন, আমি কি 25 বছর বয়সে যা করতাম এখনো করতে পারি। আরও ভালো সাফল্যের মাপকাঠি হলো, আমি কি ব্যথামুক্ত থাকতে পারছি এবং আগামী 15 বছর নিরাপদে সক্রিয় থাকতে পারবো। লক্ষ্য রাখুন, হাঁটুটা যেন কার্যকরী আর টেকসই হয়। বুদ্ধিমত্তার সঙ্গে আপনার জীবনযাত্রা মানিয়ে নিন। তাই আপনি যদি 20 থেকে 40-এর মধ্যে কোনো পুরুষ হন, আপনার হাঁটুর সমস্যার মূল কারণ সাধারণত চোট, অ্যালাইনমেন্ট আর অতিরিক্ত চাপ। শর্টকাটের পেছনে ছুটবেন না। শক্তি বাড়ান, মেকানিক্স ঠিক করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, ডায়াবেটিস সামলান, তামাক ছাড়ুন। আর যদি সার্জারির দরকার হয়, এই একই ধাপগুলোই ঠিক করবে আপনার ফলাফল কতটা ভালো হবে। আপনি যদি নিশ্চিত না হন আপনার হাঁটুর ব্যথার জন্য মূল্যায়ন, দ্বিতীয় মতামত বা সার্জারি নিয়ে আলোচনা দরকার কিনা, তাহলে প্রাক্ততে একজন যাচাইকৃত অর্থোপেডিক সার্জনের সঙ্গে পরামর্শ করতে পারেন ব্যক্তিগত গাইডেন্সের জন্য। তারা আপনাকে বুঝতে সাহায্য করবেন আপনি আসলে কোন অবস্থায় আছেন। এটা যদি আপনার কাজে লাগে, তাহলে সেই ছেলেটার সঙ্গে শেয়ার করুন যাকে আপনি চেনেন। সে ওয়ার্কআউট করতে করতে খুঁড়িয়ে হাঁটে আর সবাইকে বলে সে একদম ঠিক আছে। আর যদি আপনি কার্যকরী পরামর্শ আর সত্যিই গুরুত্বপূর্ণ বিষয় জানতে চান, তাহলে আজই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।